দেশে করোনায় একদিনে ১৩ জন সহ মৃত্যু প্রায় ২০০, নতুন শনাক্ত ৭০০-র বেশি, আক্রান্ত ছাড়ালো ১২,০০০। আমাদের ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৩০ জন এবং এ পর্যন্ত ১,৯১০ জন। আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। এক মাস পর মসজিদগুলোতে শুরু হলো জামাতে নামাজ আদায়, শারীরিক দূরত্ব বজায় রেখে অংশ নিলেন মুসল্লিরা। আমি চেষ্টা করব ফরজ করে চলে যাওয়ার জন্য। আমাদের মতো করে সবাই যেন সারা দেশের সব জায়গায় যেন এটাকে ফলো করে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ১২ মে ৫০ লাখ পরিবারকে ২,৫০০ টাকা করে সহায়তা দেবেন সরকার প্রধান, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। মাত্র ৩ মন্ত্রীকে নিয়ে মন্ত্রিপরিষদ বৈঠক। শনিবার থেকে প্রতি কেজি ২৫ টাকা দরে বিক্রি হবে টিসিবির পেঁয়াজ, বললেন বাণিজ্যমন্ত্রী। দেশে মজুদ আছে অন্তত ৪ মাসের খাবার, আশঙ্কা নেই সংকটের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন জুনে বাংলাদেশে পরীক্ষামূলক ব্যবহারের পরিকল্পনা ওষুধ প্রশাসনের। ২০ মের মধ্যে পাওয়া যাবে রেমডেসিভির। দেশে করোনায় একদিনে মারা গেছেন ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৯। ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৭০৬ জনের দেহে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১২,৫০০। এদিন সুস্থ হন ১৩০ জন। লকডাউন শিথিল ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রেক্ষাপটে একটি স্বাস্থ্য ও কারিগরি নির্দেশনা জারি করার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। দেশে করোনা আক্রান্তের ৬১তম দিনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন ছিল অনেকটা অসম্পূর্ণ। এদিন আক্রান্তের তথ্য দেওয়া হলেও মৃতের সংখ্যা জানানো হয়নি। মৃত্যুর তথ্যটা আপনাদেরকে দিতে পারছি না, এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দিব। বুলেটিন প্রচারের ৩ ঘন্টা পর বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর জানায় সবশেষ ২৪ ঘন্টায় ১৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৯ জনে। এদিন দেশের ৩৪টি ল্যাবে ৫,৮৬৭ জনের নমুনা পরীক্ষায় আরও ৭০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত ১২,৪২৫। আমরা গতদিন পর্যন্ত ৩৩টি ল্যাব ছিল, আজকে আমাদের ৩৪টি ল্যাবে পরীক্ষা হয়েছে এবং আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৩০ জন এবং এ পর্যন্ত ১,৯১০ জন। লকডাউন শিথিল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রেক্ষাপটে একটি নির্দেশনা প্রস্তুত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বাংলাদেশে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমান্বয়ে চালু করার সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও পেশার জন্য একগুচ্ছ কারিগরি নির্দেশনা প্রস্তুত করা হয়েছে। একদিনে ১০৭ জন আইসোলেশনে গেছেন বলেও জানানো হয় বুলেটিনে। এ নিয়ে বর্তমানে আইসোলেশনে আছেন ১,৭৭১ জন। করার জন্য সংশ্লিষ্ট আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। করোনা যুদ্ধের ৬১তম দিনে বাংলাদেশ, বিশ্লেষণ করব স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে পাওয়া তথ্যের সবশেষ পরিস্থিতি। জানাবো দেশের খবর এবং সারা পৃথিবীর খবর। শেষ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫,৮৬৭টি এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৭০৬ জন এবং সব মিলে বলা যায় যে মোট আক্রান্তের সংখ্যা এখন ১২,৪২৫ জন এবং নতুন মৃত্যুর সংখ্যা ১৩, যেটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এবং সব মিলে বলা যায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৯৯ জন। আশার খবর হলো সুস্থ হয়েছেন ১৩০ জন, সব মিলে আর সুস্থ হয়েছেন ১,৯১০ জন। আক্রান্তের হার আমরা আপনাদের রেখাচিত্রের মাধ্যমে জানাতে চাই। পুরো মার্চ মাসে সংক্রমণের হার খুব ধীরে আসলে এগিয়েছে, কিন্তু এপ্রিল মাসের ১২-১৩ তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং এখন পর্যন্ত অব্যাহতভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। সবশেষ ৭ দিনের তথ্য আপনাকে জানাতে চাই। ১ মে থেকে ৭ মে পর্যন্ত আমরা দেখেছি ৫ মে এবং ৬ মেতে বেশ একটা ঊর্ধ্বগতি ছিল, কিন্তু ৭ মেতে এসে আমরা দেখেছি যে কিছুটা কম। বিভাগ অনুযায়ী আক্রান্তের হার ঢাকায় ৮৩.০৫% আক্রান্ত হয়েছে, চট্টগ্রাম বিভাগের ৪.৭% আক্রান্ত হয়েছে এবং এরপরে রয়েছে ময়মনসিংহ বিভাগ ৩.৭৮%। এরপরে
রংপুর বিভাগ 2.27%, বরিশাল বিভাগে 1.25%, এবং আমরা যদি সবশেষ জানি রাজশাহী বিভাগে 1.32%। দক্ষিণ এশিয়ার 8টি দেশের করোনা পরিস্থিতি আপনাদের জানাই। আমরা দেখব যে ভারত সর্বোচ্চ, যেখানে মারা গেছেন 1785 জন। কিন্তু আমরা সব মিলে যদি শেষের 4টি দেশ শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটানের কথা বলি, সেখানে শেষ 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কিন্তু মৃতের সংখ্যা কিন্তু একই পরিমাণ রয়েছে। এখন পর্যন্ত শিথিল হয়েছে কিছুটা লকডাউন, কিন্তু মানুষ যদি স্বাস্থ্যবিধি মেনে চলে এবং সব ধরনের নিয়মকানুন মেনে যদি চলে, তাহলে সংক্রমণ হার ঊর্ধ্বগতি না হয়ে বাংলাদেশ ঝুঁকিমুক্ত থাকবে। এক মাস পর মসজিদগুলোতে শারীরিক দূরত্ব মেনে শুরু হলো জামাতে নামাজ আদায়। এতে অংশ নিতে পেরে খুশি সাধারণ মুসল্লিরা। সরকারের দেয়া স্বাস্থ্য সুরক্ষা সহ 12টি শর্ত মেনে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম। একই সঙ্গে সুন্নত ও নফল নামাজ বাসায় পড়ার আহ্বান জানান তিনি। এদিকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মসজিদগুলোতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। অদৃশ্য জীবাণু করোনা বদলে দিয়েছে পৃথিবী, বদলে গেছে জীবন আচরণও। ছোঁয়াচে এই রোগের কারণে মসজিদে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রেও আসে বিধিনিষেধ। এতে নিয়মিত মসজিদে নামাজ আদায় করা মুসল্লিরা কিছুটা অস্বস্তিতে পড়েন। বাধ্য হয়ে ঘরে নামাজ পড়তে হয় তাদের। তবে দীর্ঘ 1 মাস পর মসজিদে জামাতে নামাজ আদায় করতে পেরে এক ধরনের প্রশান্তি বোধ করছেন মুসল্লিরা। জামাতের সহিত সবাই মিলে একসাথে নামাজ আদায় করছি দূরত্ব বজায় রেখে। সরকারের দেওয়া বিধিনিষেধকে এখানে যতভাবে পালন করে সেখানে নামাজ হয়েছে। আমরা নামাজ পড়ছি মিনিমাম 5 ফিট ডিস্টেন্স রাখা। আমরা যেন সবাই সেই জিনিসটা স্মরণ করি। বিধিনিষেধ শিথিলের ক্ষেত্রে সরকারের বেঁধে দেয়া 12টি শর্তের মধ্যে ঘরে বা বাসায় সুন্নত ও নফল নামাজ আদায়ের কথা থাকলেও অনেকেই নানা অজুহাতে তা মানছেন না। আমরা যারা কর্মজীবী, এখন হঠাৎ করে তো আর আমরা সেই জানামাজটা নিয়ে আসতে পারি না। যেহেতু বাইরে আসছিলাম, এখানে আমার বাসা না, আমি চেষ্টা করবো ফরজ পরে চলে যাওয়ার জন্য। প্রতি নামাজের আগে মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা, মসজিদের বাইরে হাত ধোয়া ও মসজিদের ভেতরে এক কাতার বাদ দিয়ে নামাজ পড়ার বিধান মানার আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম। বাইরে থেকে হাত ধুয়ে যাতে ভিতরে প্রবেশ করেন এবং কীটনাশকের ব্যবহার, অর্থাৎ ভিতরে মেঝেতে সেগুলি বারবার প্রতি ওয়াক্তে নামাজের আগে এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে নামাজগুলি আদায় করা এবং ভিতরে দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রেখে তারপরে কাতারগুলি করা, এসবগুলি ব্যাপারে এখানে বাস্তবায়ন হচ্ছে। আজকে জোহরের থেকে সেটা শুরু হয়েছে এবং আমরা চাই যে আমাদের মতো করে সবাই যেন সারা দেশের সব জায়গায় যেন এটাকে ফলো করে এইভাবে যেন সবাই নামাজগুলি আদায় করেন। 23 এপ্রিল থেকে তারাবি নামাজের জন্য ও 6 এপ্রিল থেকে সব নামাজ মসজিদে জামাতে পড়া শিথিল করে ধর্ম মন্ত্রণালয়। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। আগামী জুন মাসে দেশে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। দুপুরে রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কয়েকটি ওষুধ কোম্পানির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। আগামী 20 এর মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ওষুধের ব্যবহার শুরু হওয়ার আশা প্রকাশ করেন তিনি। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়ছে মানুষ, প্রতিরোধ গড়ে তোলার প্রচেষ্টাও চলছে জোরে সোরেই। বিশ্বব্যাপী 8টি দেশ করোনা প্রতিরোধের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি দেশ কয়েক ধাপ এগিয়েছেও। বিশ্বব্যাপী ভ্যাকসিন আবিষ্কারের প্রচেষ্টা যখন চলছে, বাংলাদেশ তখন বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এরই মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও চীনের একটি ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করে আলোচনা কিছুটা এগিয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর আশাবাদী আগামী জুনেই বাংলাদেশে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে পারবে। দুটো ভ্যাকসিনেরই বোথ অক্সফোর্ড এবং আপনার চায়নার দুটো ভ্যাকসিনেরই ক্লিনিক্যাল ট্রায়াল আমাদের দেশে করার জন্য আসলে কথাবার্তা চলছে আইসিডিডিআর-এর সঙ্গে। তো এই ক্লিনিক্যাল ট্রায়ালটা আশা করি আমাদের দেশে হবে। এটির প্রয়োজনও আছে। ধরেন ইউরোপিয়ান অথবা আমেরিকান মানুষের মধ্যে যে ভ্যাকসিনটা কাজ করবে, আমাদের এশিয়ান পপুলেশনের মধ্যে ঠিক ওইভাবে নাও করতে পারে। করোনা প্রতিরোধে রেমডেসিভির প্রয়োগে ভালো ফল পাওয়ার কথা জানাচ্ছে বিভিন্ন দেশ। বাংলাদেশ এরই মধ্যে 8টি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এই ঔষধ উৎপাদনের অনুমতি দিয়েছে। রেমডেসিভির আসলে কিন্তু এটি ইবোলা রোগের জন্য তৈরি হয়েছিল, ইবোলা ভাইরাসের এগেনস্টে, বাট এটার পুরনো মেডিসিন। তো আমরা প্রায় 2 মাস আগের থেকেই আমাদের বিভিন্ন সায়েন্টিফিক জার্নাল অথবা আমাদের ম্যানুফ্যাকচারার তাদের সঙ্গে আলোচনায় আমরা ধারণা করেছি যে এই রেমডেসিভির মেডিসিনটা কাজে লাগতে পারে। সেজন্য তখন থেকে আমাদের প্রিপারেশন ছিল এবং আমরা 6টি না, আমাদের 8টি ম্যানুফ্যাকচারার, আমাদের 8টি ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারদের আমরা
অনুমোদন দিয়েছি। ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে এমন দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে বলেও জানায় ঔষধ প্রশাসন অধিদপ্তর। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবিলায় আক্রান্ত শনাক্তে কেবল পরীক্ষার উপর নির্ভর না করে উপসর্গ ভিত্তিক চিকিৎসা দেওয়ার কথা বলছেন ব্রিটেনের চিকিৎসকরা। পরীক্ষার পাশাপাশি উপসর্গ নির্ভর চিকিৎসা দেওয়ার নির্দেশনা থাকলেও ভাবছে এদেশের স্বাস্থ্য অধিদপ্তরও। তবে এর সুফল পেতে দরকার কেন্দ্রীয় সিদ্ধান্ত ও সমন্বিত বাস্তবায়ন। রাশেদ লিমনের রিপোর্ট। করোনা প্রাদুর্ভাব প্রায় 2 মাস হতে চলল, এখনও দিনে 6000-এর বেশি পরীক্ষা করা সম্ভব হয়নি। অন্যদিকে পিসিআর পরীক্ষার বেলায়ও ভুল রেজাল্টের আশঙ্কা প্রায় 30%। র্যাপিড টেস্টের ক্ষেত্রেও এই হার আরও বেশি হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। তাহলে বিকল্প কি হতে পারে? যেসব দেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে কোভিড-19 সেখানে চিকিৎসকরা বলছেন শুধু পরীক্ষার উপর নির্ভর না করে উপসর্গ ভিত্তিক চিকিৎসার দিকে মনোযোগ দিতে হবে। এটা আমরা কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটালও করেছি। প্রত্যেকটা রোগীকে রেড, ইয়েলো, গ্রিনে যদি ভাগ করে দেওয়া হয় বাংলাদেশে, আমার মনে হয় এটা খুব ভালো হবে। একটা নন কোভিড হাসপাতালে রেডদেরকে কোভিড হাসপাতালে রেখে দিলাম, ইয়েলোদেরকে কোভিড হাসপাতালে একটা আলাদা যদি সেপারেট একটা আইসোলেশন এরিয়া রাখা যেতে পারে, একটা রেড আইসোলেশন, একটা ইয়েলো আইসোলেশন যদি করতে পারি, ওভাবে করলে আমার মনে হয় এটা একটা খুব ভালো আইডিয়া হতে পারে। উপসর্গের উপর বেস করে আমরা একটা আইসোলেশন করলাম, তারপরে আমরা টেস্ট পাঠালাম। টেস্ট এখন কয়েকদিন পরে আসলো, সমস্যা নেই। আমরা অ্যাটলিস্ট আমাদের যে ম্যানেজমেন্টটা, যে চিকিৎসাটা, এটা আমরা শুরু করে দিতে পারি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে পরীক্ষাকে অগ্রাধিকার দিয়ে উপসর্গ নির্ভর চিকিৎসা নিশ্চিতের কথাই ভাবছেন তারা। সকল জনগণকে তো একসাথে টেস্টের আওতায় আনা সম্ভব না। এদের মধ্যে যদি বাড়তি মানুষদের মধ্যে সংক্রমণের সিমটম লক্ষ্য করা যায়, তাহলে অবশ্যই টেস্ট করার আগের থেকেই তাদের চিকিৎসার আওতায় আনা যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এমন ঢালাও পরামর্শ নয়, দরকার সুনির্দিষ্ট নীতিমালা আর সেই অনুসারে অবকাঠামোগত পরিবর্তন। আর পুরো চিকিৎসা ব্যবস্থা এর আওতায় আসলে নন কোভিড রোগীরাও সুফল পাবেন। প্রোটোকল ড্রিভেন ইমার্জেন্সি সার্ভিস যদি আমরা ডেভেলপ করতে পারি, আমাদের রোগীদের ভোগান্তি কমবে। অন্যান্য টেস্ট করতে পারতেছে না, কিন্তু কোভিড রোগী, সন্দেহজনক কোভিড রোগী, ওদেরও একটা নাম্বার আমাদের দরকার আছে। তাহলে এই জিনিসগুলো যদি আমাকে করতে হয়, আমাকে এই প্রোটোকল, এরকম একটা প্রোটোকলের মধ্যে যেতে হবে। অথবা যদি আমি আরেকটা প্রোটোকল ভিন্নভাবে আবিষ্কার না করি, যে কোনো একটাকে দেশব্যাপী ইউনিফর্মলি প্রয়োগ করতে হবে। দেশে করোনা শনাক্তের 60 দিনের মাথায় মোট শনাক্ত প্রায় 12,000-এ পৌঁছেছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকট মোকাবিলায় 5054 জন নার্স সাময়িকভাবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্ত এই নার্সদের দেশের বিভিন্ন কোভিড হাসপাতালে পদায়ন করা হবে। সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয় এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করে। জরুরি ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত নার্সদের 13 মের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। এর আগে 25 এপ্রিল করোনা মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর 2000 চিকিৎসক ও 6000 নার্স নিয়োগের জন্য চিঠি দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্ম কমিশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ করা 5000-এর বেশি নার্সের পদায়ন করল। রাতের সময় আরও থাকছে। গুদাম ও বন্দরে পড়ে আছে চট্টগ্রামের টেরিবাজারের ব্যবসায়ীদের কোটি কোটি টাকার পণ্য। ঈদ মৌসুমে বেচা বিক্রি না হওয়ায় বড় ধরনের ক্ষতির শঙ্কা। করোনা আতঙ্কের মধ্যে দীর্ঘ 1 মাস পর মাত্র 3 জন মন্ত্রীকে নিয়ে অনুষ্ঠিত হলো মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভিডিও কনফারেন্স ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিচার কার্যক্রম পরিচালনায় অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। করোনা মহামারীতে দীর্ঘ 2 মাসের অচলাবস্থা দেশের সর্বত্রই। সংক্রমণ আতঙ্কে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতো এখন আদালতের আঙিনাও ফাঁকাই পড়ে আছে। সেবাবঞ্চিত থাকছেন অগণিত বিচার প্রার্থী। কবে সচল হবে সবকিছু জানা নেই কারো। তাই বিশেষ এই পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সে আদালত পরিচালনায় এবার নতুন অধ্যাদেশ তৈরি করেছে সরকার। বৃহস্পতিবার সকালে গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সীমিত পরিসরে আয়োজিত সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন শুধুমাত্র স্বরাষ্ট্র, আইন ও অর্থমন্ত্রী। পরে সচিবালয়ে বৈঠকের খুঁটিনাটি বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, সংসদ বন্ধ থাকায় শিগগিরই রাষ্ট্রপতির অনুমোদনে জারি হবে ডিজিটাল পদ্ধতিতে বিচার চালানোর নতুন অধ্যাদেশটি। আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020 শীর্ষক একটি অধ্যাদেশ এখানে
উপস্থাপন করা হয়েছে। এটা যদি কার্যকর হয় তাহলে জেলখানাতে আসামিকে রেখে, আইনজীবীকে তার বাসায় রেখে, সাক্ষীকে অন্য জায়গায় রেখে ভিডিও কনফারেন্সিং বা অন্যান্য ডিজিটাল পদ্ধতি অ্যাপ্লাই করে বিচার কার্য করা সম্ভব হবে। এছাড়া করোনার কারণে আয়কর ও শুল্ক আদায় পরিস্থিতি সন্তোষজনক না হওয়ায় বিধি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন আইন এবং আয়কর অধ্যাদেশ 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বৈঠকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও, ভিডিও আপলোড করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নির্দেশিকায় এমন কোনো কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019-এ আলাদা 8টি দফা রয়েছে। এর মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন পোস্ট দেয়া থেকেও বিরত থাকার কথা বলা হয়। ঘরে ঘরে খাদ্য পৌঁছাতে না পারার কারণেই পুরোপুরি ভেঙে পড়ছে লকডাউন। ফলে দিন দিন বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা, এমনটাই মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, গত 2 মাসে প্রায় 1.25 কোটি পরিবারকে ত্রাণের আওতায় আনা হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো আগামী 12 মে 50 লাখ পরিবারকে নগদ 2,500 টাকা করে সহায়তা করা হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে মার্চের 25 তারিখ থেকে দেশে শুরু হয় সাধারণ ছুটি। এর পরপরই একে একে লকডাউন ঘোষণা হতে থাকে দেশের বিভিন্ন জেলা। প্রবেশ ও বের হওয়া বন্ধ ঘোষণা করা হয় রাজধানী থেকেও। দিন দিন করোনার প্রকোপ বাড়ায় সাধারণ ছুটি বাড়ানোর পাশাপাশি প্রায় 1.5 মাস ধরে অঘোষিত লকডাউনে পুরো দেশ। তবে সম্প্রতি খাতা কলমে ছুটি কিংবা লকডাউন থাকলেও বাস্তবতা অনেকটাই ভিন্ন। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন কার্যকর করতে হলে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই। আমি একদিকে বলছি যে তুমি লকডাউন, তুমি ছুটি, তুমি মানুষের সাথে মিশতে পারবে না, তুমি যাইতে পারবে না লোকজনের সাথে। আবার এমন কিছু সুযোগ খুলে দিচ্ছি যেখানে অনেকগুলো লোক যাওয়ার সুযোগ আছে। তাহলে এই দুটো অবস্থান তো স্ববিরোধী। এটা প্রশ্ন আছে, এপিডেমিককে বাড়াবে, এতে মৃত্যুহারও বাড়বে। যাদের বাসায় খাবার নেই ওখানে নিশ্চিতভাবে খাবারটা পৌঁছাবে। এটা করতে পারতেছে না বলে আমাকে সব খুলে দিতে হচ্ছে, দোকান খুলে দিতে হচ্ছে, গার্মেন্ট খুলে দিতে হচ্ছে। আমরা পুরো পটেনশিয়ালটা ব্যবহার করতে পারিনি আমার প্ল্যানিংয়ের অভাবে। তবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, শুধু খাবারের অভাবে নয়, দীর্ঘদিন হয়ে যাওয়ায় মানুষ আর ঘরে থাকতে চাইছে না। তারপরও লকডাউন কার্যকর করতে তালিকাভুক্ত 50 লাখ পরিবারকে নগদ 12.5 কোটি টাকা ও প্রায় 5 কোটি লোককে মে ও জুন মাসে খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রথম দিকে আমরা শুধু কর্মহীন মানুষদের দিয়েছি যারা দৈনন্দিন আয়ের উপর নির্ভর করে। এরপরে হতদরিদ্র, তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত প্রায় 5 কোটি লোককে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এরপরে যদি কেউ বলে যে খাদ্য সহায়তা পায় নাই, তাহলে এটা তথ্যটা ঠিক নয়। মে মাসে 50 লক্ষ পরিবারকে 20 কেজি করে চাল দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী 2,500 টাকা করে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেবে। ডাটাবেসটি 7 তারিখের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে এবং সেই ডাটাবেসের তালিকা অনুযায়ী উনি 12 তারিখে এই 2,500 টাকা করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেবেন। আরও 50 লক্ষ পরিবারকে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 30 কেজি করে চাল দেওয়া হবে। জনপ্রতিনিধিদের দিয়ে তালিকা প্রস্তুত করার কাজও প্রায় শেষের দিকে বলে জানান মন্ত্রী। আরেকটি বিশেষ বরাদ্দ দিব ঈদের আগে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। শনিবার থেকে টিসিবি 25 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা বিষয়ক এক বৈঠক শেষে তিনি বলেন, নিত্যপণ্যের আমদানি সহজ করতে সরকার ব্যবস্থা নিয়েছে। দেশে যথেষ্ট খাদ্য মজুদ আছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, আগামী 4 মাস নিত্যপণ্যের সংকটের কোনো আশঙ্কা নেই। করোনা সংকটে 1 মাসের বেশি সময় ধরে বন্ধ দেশের দোকানপাট আর শপিং মল। পহেলা বৈশাখের ব্যবসায় এবার হয়েছে ভরাডুবি। রমজানের প্রায় অর্ধেকটা সময় পেরিয়ে গেছে। ঈদ সামনে রেখে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ব্যবসা বাণিজ্যের ভয়াবহ ক্ষতি বিবেচনায় নিয়ে দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে গত সোমবার কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর আগামী 10 মে থেকে সীমিত আকারে দোকানপাট আর শপিং মল খোলার অনুমতি দেয় সরকার। দেশের বাণিজ্যিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক বৈঠকে বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী জানান, সংক্রমণ ঠেকাতে অঞ্চলভিত্তিক শপিং মলে কেনাকাটার নির্দেশনা জারির চিন্তা করছে সরকার। তারাও দরখাস্ত করেছে, সরকারও সেটা বিবেচনায় নিয়েছে। এখন প্রত্যেকটা জিনিসই তো কনসার্ন জায়গা থেকে রিকোয়েস্ট আসে,
সরকারের কাছে এসছে, সরকার এটা বিবেচনায় নিয়েছে, তারপরে তারা বলেছে ঠিক আছে আপনারা খুলতে পারেন। তবে সবচেয়ে বড় কথা যেটা বারবার বলা হয়েছে, হাইলাইট করে দেওয়া হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আপনারা খুলবেন। এখন কোনো দোকানদার যদি মনে করে যে আমি দোকান খুলবো না, অথবা একটু 2 ঘন্টা কম খুলবো, অথবা একবারে শক্ত নিয়ম মেনে করব, তাদের উপর নির্ভর করে। সরকারের তরফ থেকে এই সুযোগটা দেওয়া হয়েছে সাধারণ মানুষের কথা চিন্তা করে। এ সময় মন্ত্রী আরও জানান, রমজানে সাধারণ মানুষের কথা চিন্তা করে এবার 35 টাকার পরিবর্তে 25 টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে বলেও জানান তিনি। নিত্য প্রয়োজন জিনিস আমাদের কাছে যে স্টক আছে, মানে রমজান মাস তো আমাদের ভালো যাবেই, তাছাড়াও আরও আমার ধারণা যেভাবে আমরা আগের থেকে প্রস্তুতি নিয়েছিলাম, তাতে অন্তত আরও 4 মাস ধরে আমাদের কোনো সমস্যা হবে না। এই সিদ্ধান্ত নিয়েছি শনিবার থেকে আমরা পেঁয়াজ এতদিন 35 টাকা করে দেওয়া হতো, সেটা এই রমজান মাসের শেষ দিকে এসে গেছে, সাধারণ ক্রেতাদের জন্য 25 টাকা করে আমরা দেব। এদিকে আমদানি রফতানি স্বাভাবিক রাখতে বেনাপোল, হিলি, দর্শনা ও বিরল সীমান্ত দিয়ে রেল রুটে ভারতের সাথে আমদানি রফতানি কার্যক্রম শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। বাজার 2000 কোটি টাকার হলেও এখনও বিক্রি করতে পারেনি 1 গজ থান কাপড়ও। চট্টগ্রামের টেরিবাজারের ব্যবসায়ীরা ব্যাংক ঋণ নিয়ে ভারত, চীন সহ বিভিন্ন দেশ থেকে কোটি কোটি টাকার পণ্য এনেছেন, কিন্তু সেগুলো পড়ে আছে গুদাম, সমুদ্র ও স্থলবন্দরে। সারা বছর বসে থাকলেও ঈদের এ মৌসুমে বেচা বিক্রি করতে না পারায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। প্রতি বছর রমজানে 15 দিন আগে থেকে থান কাপড়ের বড় পাইকারি বাজার চট্টগ্রামের টেরিবাজারে থাকে হাজারো ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। কিন্তু মহামারী করোনা পাল্টে দিয়েছে কর্মচাঞ্চল্য সেই চিত্র। দোকানে তালা ঝুলানো, চারিদিকে শুনশান নীরবতা। কোটি কোটি টাকার কাপড় আনলেও ব্যবসায়ীরা বিক্রি করতে পারেননি 1 গজ কাপড়ও। 1 পিস মাল আমরা বিক্রি করতে পারি নাই। এই কাপড়ের মূল্য 3 ভাগের 1 ভাগ দাম হয়ে যাবে রমজানের পরে। 2-2.5 কোটি টাকার মাল স্টক আছে, আমরা কিছু করতে পারতেছি না, কুলো নেই। এখন বন্ধের মধ্যে আমরা কি করবো? এখন মালগুলি কি হবে? আমাদের মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিদে আমরা এখন কি অবস্থায় যাবো? আমরা কোন দিকে যাবো? আমরা এখন পথের মধ্যে নেমে যাওয়ার উপক্রম হয়ে গেছে। ভারত, পাকিস্তান ও চীন সহ নানা দেশ থেকে সমুদ্র ও স্থলবন্দর দিয়ে আনা হয়েছে 2000 কোটি টাকার কাপড়। তাই ঈদের আগে সীমিত আকারে দোকান খোলার দাবি ব্যবসায়ী সমিতির। সরকার যদি প্রণোদনা ঘোষণার পরে আমাদেরকে যদি থোক বরাদ্দ না দেয়, তাহলে এই ব্যবসায়ীরা উচিত ভবিষ্যতে একবারে নিশ্চয় হয়ে যাবে। এই অবস্থায় স্বল্প সুদে ব্যাংক ঋণ ও প্রণোদনার দাবি ব্যবসায়ী নেতাদের। আমরা ক্ষতিপূরণ চাচ্ছি না, আমরা সরকারের থেকে যে প্রণোদনা ঘোষণা করেছে সেটা আমাদেরকে স্বল্প সুদে আমাদেরকে লোন দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। টেরিবাজারে 2000-এর বেশি দোকানে কর্মচারী রয়েছে 15,000। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের সময় আরও থাকছে। করোনা সংকট কাটলেই চালু হবে বাংলাদেশ বিমানের সিলেট লন্ডন ফ্লাইট। শেষের পথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সব প্রস্তুতি। করোনার প্রভাবে বন্ধ সবকিছু, কমেছে অপরাধ প্রবণতাও। তবে বর্তমান সময়ের বাস্তবতায় দারিদ্র্যের কারণে অনেকে অপরাধে জড়াতে পারে এমন আশঙ্কা করছেন অপরাধ বিশ্লেষকরা। এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। তবে যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে তৎপরতা অব্যাহত আছে বলে জানান তারা। মিজান রহমানের ক্যামেরায় শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। করোনার কারণে সাধারণ ছুটিতে ফাঁকা রাজধানী, রাস্তায় নেই তেমন যানবাহন, বন্ধ রয়েছে দোকান, মার্কেট সহ সব ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন এই সময়টাতে অপরাধ সংগঠনের সুযোগ কম থাকলেও পেশাদার অপরাধীদের সঞ্চয় শেষ হয়ে আসলে আবারও মাথা চারা দিয়ে উঠতে পারে তারা। এছাড়া দারিদ্র্যের কারণেও চুরি, ছিনতাইয়ের মতো অপরাধে জড়াতে পারেন অনেকে। অপরাধ বিশ্লেষকরা বলছেন জনমানুষের ভিড়ে যেসব অপরাধী প্রচলিত অপরাধ করত তারা এখন কার্যত বেকার। অপরাধের ধরন পাল্টানোর আশঙ্কা রয়েছে তাদেরও। এই অপরাধীদের যখন সঞ্চয় শেষ হয়ে যাবে, তাদের নিত্য প্রয়োজনগুলো মেটাতে পারবে না, তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের অপরাধগুলো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে। চুরি, ছিনতাই, এই ব্যাপারগুলো, অথবা কারো কোনো একটি দ্রব্য অথবা মালামাল ছিনতাই করে নেওয়া অথবা ছিনিয়ে নেওয়া, এই ধরনের ব্যাপারগুলো হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে ফাঁকা ঢাকার আনাচে কানাচে চোখ রাখছেন তারা। নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার পর্যবেক্ষণ ও মোবাইল টহল। আমাদের চেকপোস্টের সংখ্যা আগের থেকে এখন অনেক বাড়ানো হয়েছে। আর আমাদের যে মোবাইল পেট্রোলগুলো, আগে হয়তো বা একটা মোবাইল পেট্রোল খুব একটা বেশি এলাকা কাভার করতে পারতো না ট্রাফিকের কারণে, তো এখন তো রাস্তাঘাট খালি, তো আমাদের মোবাইলগুলো প্রচুর মুভমেন্ট করতে পারতেছে।
তো রাস্তাঘাট খালি, সেই হিসাবে যে ধরনের ক্রাইম হওয়ার কথা ছিল, ক্রাইমের রেটটা যেরকম হওয়ার কথা ছিল, ওই ধরনের রিপোর্টিং কিন্তু আমাদের কাছে হচ্ছে না। অপরাধীদের যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা অমান্য করে দিন দিন বাড়ছে সাধারণ মানুষের ঢাকায় প্রবেশ এবং বের হওয়া। রাজধানীতেও বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। তবে কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় যুক্তিসঙ্গত কারণেই বের হচ্ছেন অনেকে। গণপরিবহন না থাকায় সিএনজি এবং চুক্তিভিত্তিক ব্যক্তিগত পরিবহন ব্যবহার করছেন তারা। এই অবস্থা চলতে থাকলে সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সারা দেশে করোনা আক্রান্তদের সিংহভাগই ঢাকায়। এই অবস্থার মধ্যেই সম্প্রতি কিছু প্রতিষ্ঠান চালু হওয়ায় রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। এই সুযোগে মানুষের চলাচল বেড়ে গেছে কয়েক গুণ। ঢাকা ফিরতে শুরু করেছে চিরচেনা রূপে। তবে গণপরিবহন না চলায় সবাই ব্যবহার করছেন সিএনজি চুক্তিভিত্তিক ব্যক্তিগত পরিবহন ও মোটরসাইকেল। সেক্ষেত্রে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এত লোক একসাথে কেন? এত লোক না, ওনার দুইটা মেয়ে, হ্যাঁ, আর হচ্ছে ওই নাতি, মানে ওনার মেয়ের ছেলে। যাইতে লাগতে এরা গাড়িতে উঠেছে, বাড়িতে যাওয়ার লাগে বসে যারা, আমি ব্রেক করছি, তাদের উঠছে যাওয়ার লাগে। রাজধানীর গাবতলীর মতো নারায়ণগঞ্জের কাঁচপুর দিয়েও অবাধে চলে ঢাকায় প্রবেশ ও বের হওয়া। ঝুঁকি নিয়ে আমরা বাইরে হয়েছি, এখন তো বাড়িতে সংসার তো চলাতে হবে। অসুস্থ লাগতেছে, তারপরেও বাধ্যতা যাইতে হবে ভাই। ভয় তো লাগে, এখন কি করবো বস, আমাদের তো মনে করেন যে অনেকদিন বসে থেকে এখন দেয়ালে পিঠ হয়ে গেছে। এই অবস্থায় করোনা সংক্রমণের ঝুঁকি কয়েক গুণ বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চালককে আপনার একজন যাত্রী ওঠার আগে এবং নেমে যাওয়ার পরে অবশ্যই তার বাহনটি ভালো করে আপনার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রাইভেট কারে কখনো এসি ব্যবহার করা যাবে না, কারণ এসির মাধ্যমে এই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এদিকে রাজধানীর প্রবেশ পথগুলোতে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ছিল অনেকটাই শিথিল। দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই যখন উল্লেখযোগ্য হারে বাড়ছে, ঠিক তখনই সাধারণ মানুষ সচেতনতার দেয়াল ভেঙে এভাবেই ব্যক্তিগত পরিবহন এবং সিএনজি করে ঢাকায় প্রবেশ এবং ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন সাধারণ মানুষ যদি পরিবহন ব্যবহারে এখনই সতর্ক না হয়, সেক্ষেত্রে করোনা সংক্রমণ রোধ করা কঠিন হয়ে পড়বে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকট কেটে গেলেই চালু হবে বাংলাদেশ বিমানের সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। এর মধ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে শক্তিশালী করা সহ সব প্রস্তুতি শেষের পথে, জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নামে আন্তর্জাতিক হলেও আন্তর্জাতিক রুটে কোনো ফ্লাইট যায় না সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে। তবে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, জেদ্দা, দোহা সহ বাংলাদেশ বিমানের লন্ডন থেকে আসা ফ্লাইট অবতরণ করে এই বিমানবন্দরে। যুক্তরাজ্য প্রবাসী সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি সিলেট লন্ডন সরাসরি ফ্লাইটের। কিন্তু ওসমানী বিমানবন্দরের রানওয়ে দূরপাল্লার বড় ফ্লাইট চালানোর মতো শক্তিশালী না হওয়ায় পূরণ হয়নি সেই স্বপ্ন। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। কথা ছিল এপ্রিলের শেষে চালু হবে সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট, কিন্তু বাদ সেধেছে করোনা। আমাদের রানওয়ে শক্তি বৃদ্ধি, আভ্যন্তরীণ পুনর্বিন্যাস, এক্সপোর্ট কার্গোর একটা কাঠামো দাঁড় করানো, সবকিছুই প্রায় নির্ধারিত টার্গেট অনুযায়ী আগাচ্ছিল। আশা করছি যে করোনা পরিস্থিতির উত্তরণ হওয়ার সাথে সাথে পুনরায় আমরা একটা নতুন টার্গেট ফিক্স করে চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় সম্ভাবনা কাজে লাগাতে পৃথক আন্তর্জাতিক টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে সিভিল এভিয়েশন। এতে সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হবে প্রত্যাশা কর্তৃপক্ষের। নতুন টার্মিনালটি ভবনের সাথে থাকছে 6টি বোর্ডিং ব্রিজ, 3টি লাগেজ সিস্টেম, আরও অনেক সুবিধাদি যেমন FIDS, EDS সিস্টেম, সবকিছু এর ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। এগুলো যখন সংযোজিত হবে, এখানে যে কোনো দেশের ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আমাদের সিলেটে সরাসরি সংযোগ হবে। নতুন টার্মিনাল নির্মাণে গত 19 এপ্রিল চীনের ঠিকাদার প্রতিষ্ঠান বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সিভিল এভিয়েশন। এটি নির্মিত হলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বছরে 20 লাখ যাত্রীকে সেবা দিতে পারবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই কাজ শুরুর প্রত্যাশা সিভিল এভিয়েশনের। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। খুলনায় উদ্বোধন করা হলো সেনাবাহিনীর জীবাণুনাশক 2টি টানেল। এই টানেলের একটিতে মানুষ এবং অন্যটি দিয়ে প্রবেশ করছে যানবাহন। সকালে নগরীর শেরেবাংলা রোডে টানেল 2টির উদ্বোধন করা হয়। পরে একে একে প্রবেশ করে ব্যক্তিগত গাড়ি ও রিকশাসহ 3 চাকার যানবাহন। এ সময় মেডিসিন স্প্রের মাধ্যমে করা হয় জীবাণুমুক্ত।
একইভাবে পথচারীদের জন্য রয়েছে আলাদা টানেল। প্রতিটি টানেলে স্প্রে করার জন্য বসানো হয়েছে ১৫০০ লিটারের 2টি পানির ট্যাঙ্ক। ব্যতিক্রমী এই টানেল উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় জেলা প্রশাসক হেলাল হোসেন ও সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মির্জা সহ অনেকে উপস্থিত ছিলেন। যখন এর মধ্যে দিয়ে পাস যাবে এটার অটো সেন্সর এবং যে সলিউশনটা আছে সেই সলিউশনটা আউটার সারফেসে পড়বে এবং আউটার সারফেসে যদি কোনো জীবাণু থাকে তাহলে সেটা ডিসইনফেক্টেড হবে। এই হিসেবেই আমরা এটা তৈরি করেছি আর কি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনায় একদিনে 13 জন সহ মৃত্যু প্রায় 200। নতুন শনাক্ত 700-র বেশি, আক্রান্ত ছাড়ালো 12,000। ঢাকা বিশ্ববিদ্যালয়েও নমুনা পরীক্ষা শুরু। এক মাস পর মসজিদগুলোতে শুরু হলো জামাতে নামাজ আদায়। শারীরিক দূরত্ব বজায় রেখে অংশ নিলেন মুসল্লিরা। 12 মে 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে সহায়তা দেবেন সরকার প্রধান, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। মাত্র 3 জনকে নিয়ে মন্ত্রিপরিষদ বৈঠক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন জুনে বাংলাদেশে পরীক্ষামূলক ব্যবহারের পরিকল্পনা। ওষুধ প্রশাসনের 20 মের মধ্যে পাওয়া যাবে রেমডেসিভির। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।